জামায়াতের বিরুদ্ধে মুখ খুলছেন। তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে জামায়াতকে কোণঠাসা করতে ময়দানে অবতীর্ণ হয়েছে বিএনপি নেতারা। তাদুতে ভারত বিরোধী এবং তারা দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে একেবারে খতরনাক সেটা বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে, 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয়। হ্যাঁ, ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দলের সুপ্রিমো শেখ হাসিনা প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় রয়েছে। এদিকে বারংবার ভারত বিরোধী স্লোগান এবং বাংলাদেশে ইউনূসের পোষ্যপুত্র বলে পরিচিত এনসিপি নেতাদের ভারত ভাঙার হুমকি এতদিন কড়া নজরদারির মধ্যে রেখেছিল ভারত। অবশেষে ভয়ানক প্রতিক্রিয়া দিল দিল্লি। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান জিয়া। কয়েকদিন আগে যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছিলেন তার দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্তের বিষয় নয়, ফলে অসুস্থ মায়ের জন্য ইচ্ছে থাকলেও তিনি দেশে ফিরতে পারছেন না। কিন্তু কয়েকদিনের ব্যবধানে সব হিসেব যেন ওলটপালট হয়ে গেল। তারেক আচমকাই জানিয়ে দিলেন তিনি বাংলাদেশ ফিরছেন এবং তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে ঢাকার বিমানে চড়ে বসলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে কিভাবে এই অসম্ভব সম্ভব হলো সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন নিজেকে বাংলাদেশ অ্যাক্টিভিস্ট বলে পরিচয় দেওয়া ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্য। তিনি আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনকে সামনে রেখে দাবি করেন এবার তারেকের বিএনপি এখন আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করবে। তার কথায় বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। তিনি এও দাবি করেন তারেক ফিরেছেন, এবার হাসিনাও ফিরবেন তার পথ ধরেই। পিনাকি ভট্টাচার্য যে সমস্ত যুক্তি সাজিয়েছেন তা আদেও ফেলে দেওয়ার মতো নয়। ওয়াকিবহাল মহলে এই কথাটি বেশ কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছে। তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে সাহায্য করেছে নয়াদিল্লি। তার ফেরার পথে যে বা যারা প্রতিবন্ধকতা ছিল সেটা দূর করা অথবা তাদের রাজি করানোর কাজটা সেরেছে ভারত সরকার। এর পিছনে দিল্লির কূটনৈতিক যুদ্ধ অনেকটাই কাজে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ, রাশিয়ার সব পক্ষকেই ভারত বোঝাতে সক্ষম হয়েছে। মূলত জামায়াত ইসলামী এবং তার সহযোগী ইসলামিক সংগঠনগুলি আদতে ভারত বিরোধী এবং তারা দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে একেবারে খতরনাক সেটা বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে ভারতের চিন্তা ভাবনায় ছিল আওয়ামী লীগের পরিবর্তে এমন একটি রাজনৈতিক দল যারা দেশ চালনায় পূর্ব অভিজ্ঞতায় সম্পন্ন। সেটা এক কথায় বিএনপি। জামাত কোনোভাবে ক্ষমতার অলিন্দে চলে এলে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। আর সেই কারণেই বিএনপিকে বাংলাদেশের সামনের সারিতে নিয়ে আসা প্রয়োজন ছিল। আরও একটা বিষয় লক্ষণীয়, জামাত কোনো কালেই মার্কিন ঘনিষ্ঠ ছিল না, তবু ওয়াশিংটন জামাতের সঙ্গে সখ্যতা রেখে চলছিল নিজেদের স্বার্থ সিদ্ধি করতে। কিন্তু এখন মধ্যপন্থা হাতে পাওয়ায় তারা জামাতের হাত ছেড়ে দিতে মুহূর্তে ভাবেনি। ফলে এই মুহূর্তে তারেককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে কার্যত বাজিমাত করলো নয়াদিল্লি। এবার পালা আওয়ামী লীগের। লক্ষণীয় দিক হলো বিগত কয়েকদিন ধরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুখে ভারত বিরোধী কোনো কথা শোনা যায়নি। এমনকি তার নির্দেশে বিএনপি নেতারাও এই বিষয়ে কিছু বলছেন না। উল্টে তারেক এবং ফখরুলের মতো নেতারা জামায়াতের বিরুদ্ধে মুখ খুলছেন। তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে জামায়াতকে কোণঠাসা করতে ময়দানে অবতীর্ণ হয়েছে বিএনপি নেতারা। তারেক দেশে ফিরে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন, সেটা হলো বিএনপি এবার না দিল্লি না পিন্ডি, বিএনপি ভাববে বাংলাদেশ নিয়ে, যা আসলে পাকিস্তানের বিরুদ্ধে মোর্চা গঠনের শামিল। এটাই ভাবাচ্ছে জামাত এবং জামাতপন্থীদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি আসলে ঠিক কী পরিবর্তনের কথা বলছেন। ধরুন এটা যদি শেখ হাসিনার আমল হতো, শেখ হাসিনার লাস্টের দেড় মাসের কথা, হ্যাঁ, জুলাই থেকে অগস্ট 5 পর্যন্ত, ওটা আমি বাদই দিলাম। উনি গত 15 বছরে তো গুম, বিচার বহির্ভূত হত্যা, আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা, তাদের নখ তুলে ফেলা, প্লায়ার্স ইউজ করা, ইলেকট্রিক চেয়ারে বসানো, এটা তো হয়েছে এবং এটা সকলেই জানে এটা হয়েছে। তো শেখ হাসিনার সময় কি ওনার বিচার করা গেছে? করা হয়েছে? হয় নাই তো। বরং সেই সময় আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
2 কোটি টাকার একটা মিথ্যা মামলায় কিভাবে এতিমের টাকা মেরে খেয়েছে, কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে, কিভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে, কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে, এগুলো সবই আমরা দেখেছি। এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে, এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশও নেয় না, কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি। আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না, কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ, সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে, আমি একজন আইনজীবী, আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটা এই মামলায় দিয়ে দেয়া হোক, এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম। আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময়ে আবার আমি কিছু টাকাও পেলাম। সো এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে, হ্যাঁ, এটা তো শেখ হাসিনার সময় আমরা একরকম ভাবে দেখেছি। বর্তমানে বাংলাদেশকে এক অন্য বাংলাদেশ রূপে দেখছে বিশ্বমহল। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, দিকে দিকে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি লুট, খুন, গুলিগোলা, ইউনূসের রাজত্বে যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। এ কোন বাংলাদেশ যেখানে সংখ্যালঘু হিন্দু হত্যা ঘটে যাচ্ছে? আন্দোলনের নামে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ইউনূসের মৌলবাদীদের নলের মুখে টার্গেট হয়ে দাঁড়াতে হয়? এ কোন বাংলাদেশ যেখানে সঙ্গীত শিল্পী জেমসের শোতে ইট বৃষ্টির মতো ঘটনা ঘটে? এ কোন বাংলাদেশ যেখানে মৌলবাদী জঙ্গিবাদীদের দিকে দিকে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে? এমন অবস্থায় বিএনপি নেতা তারেক রহমান ঢাকায় ফিরে আসার পর বাংলাদেশে বিক্ষোভ এবং হিংসা ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি সমর্থন প্রকাশ করেছে। এদিকে দেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দলের সুপ্রিমো শেখ হাসিনা প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় রয়েছে। এদিকে বারংবার ভারত বিরোধী স্লোগান এবং বাংলাদেশে ইউনূসের পোষ্যপুত্র বলে পরিচিত এনসিপি নেতাদের ভারত ভাঙার হুমকি এতদিন কড়া নজরদারির মধ্যে রেখেছিল ভারত। অবশেষে ভয়ানক প্রতিক্রিয়া দিল দিল্লি। গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের জন্য ভারতের বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন, এবং তিনি জানান ভারত বাংলাদেশের প্রতি ততদিনই বন্ধুসুলভ নজর রাখবে যতদিন বাংলাদেশ কোনো ষড়যন্ত্র না করবে। এই একটাই করা প্রতিক্রিয়ায় ভারতের বর্তমান পদক্ষেপ পরিষ্কার করে দেয়। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, যার মূলে রয়েছে মুক্তি সংগ্রাম এবং বিভিন্ন উন্নয়ন ও জনগণের সঙ্গে যোগাযোগের মাধ্যম। ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার ভাষায় জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চাই। আমরা ক্রমাগত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান বারংবার জানিয়ে আসছে। অন্যদিকে 17 বছর পর লন্ডন থেকে বাংলাদেশে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেকের ফিরে আসা প্রসঙ্গ উঠলে ভারত জানায়, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন করি। লন্ডন থেকে বিএনপি নেতা তারেকের প্রত্যাবর্তনকে সেই প্রেক্ষাপটে দেখা উচিত এবং ভারত সেই প্রেক্ষাপটে যে দেখছে তাও পরিষ্কার করেন। এবং জয়সওয়াল বলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে উত্তেজনা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ভারতের ঋণদান এবং উন্নয়ন সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে দৃঢ় এবং গভীর সম্পর্ক রাখতে চাই। আমাদের উন্নয়ন সহায়তাকে সে প্রেক্ষাপটে দেখা উচিত। অন্যদিকে গণ আন্দোলনের নামে 2024 5ই আগস্ট ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কিত প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এই বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি লেখার পর থেকে ভারত এটি পর্যালোচনা করছে। ভারতের সামগ্রিক দৃষ্টিভঙ্গির সার সংক্ষেপ তুলে ধরে মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের পূর্বের সম্পর্ক ছিল অতি সুমধুর, কিন্তু ভারত বিরোধী মৌলবাদে বিশ্বাসী মোহাম্মদ ইউনূস ক্ষমতার সিংহাসনে বসার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। সেদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীর গত 1.5 বছরে মাত্র একটি সাক্ষাৎকার সেই সম্পর্কের গভীরতা প্রকাশ করে দেয় এবং ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশে ঘটে যাওয়া সংখ্যালঘু হিন্দু অত্যাচারের ওপর করা নজরদারি রেখে জানায়, ভারত এই ঘটনার কড়া নিন্দা জানায় এবং কড়া প্রতিবাদ জানাচ্ছে দিল্লি।